বাংলাদেশের দক্ষিণের এক প্রত্যন্ত গ্রাম চন্দ্রপুর। চারদিকে বিশাল বটগাছ, বাঁশঝাড় আর পুরনো পুকুরে ঘেরা এই গ্রামটিকে ঘিরে বহু পুরনো গল্প প্রচলিত ছিল। গ্রামের বয়স্করা বলতো, গ্রামের পশ্চিম প্রান্তে দাঁড়িয়ে থাকা ভাঙা জমিদার বাড়িটির কাছে সূর্য ডোবার পর কেউ যায় না, কারণ সেখানে ছিল একটি আয়না। সাধারণ কোনো আয়না নয়, গ্রামের ভাষায় তাকে বলা হতো অভিশপ্ত আয়না। কথিত ছিল, বহু বছর আগে জমিদার রুদ্রনারায়ণ চৌধুরী দূর দেশ থেকে একটি কালো কাঠের ফ্রেমে বাঁধানো আয়না নিয়ে আসেন। আয়নাটি নাকি এমন এক ব্যক্তির কাছ থেকে কেনা হয়েছিল যে নিষিদ্ধ জাদুবিদ্যার চর্চা করত। প্রথম দিকে সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু কিছুদিন পর জমিদার বদলে যেতে শুরু করেন। তিনি একা একা আয়নার সামনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতেন। মাঝরাতে তার ঘর থেকে ফিসফিস শব্দ ভেসে আসত। চাকররা বলতো, তারা মাঝরাতে জমিদারকে আয়নার দিকে তাকিয়ে কারোর সঙ্গে কথা বলতে দেখেছে, কিন্তু ঘরে অন্য কেউ ছিল না। একদিন সকালে জমিদারের ঘর খোলা অবস্থায় পাওয়া যায়। ঘরের সবকিছু ঠিক ছিল, শুধু জমিদার ছিলেন না, আর আয়নার ওপর জমেছিল অদ্ভুত কালো দাগ। তারপর থেকে সেই জমিদার বাড়ি পরিত্যক্ত হয়ে পড়ে। বছরের পর বছর কেটে যায়। একসময় গ্রামের মানুষ সেই ঘটনা ভুলতে শুরু করে, কিন্তু আয়নাটি রয়ে যায় নীরবে, অপেক্ষায়। ১৯৯০ সালের বর্ষার এক সন্ধ্যায় চার বন্ধু আরিফ, নিলয়, রাফি এবং সায়েম গ্রামে বেড়াতে আসে। গ্রামের চায়ের দোকানে বসে তারা জমিদার বাড়ির গল্প শোনে। রাফি হেসে বলল, এসব গল্প দিয়ে মানুষকে ভয় দেখানো হয়। চায়ের দোকানের বৃদ্ধ মালিক ধীরে ধীরে বললেন, সব গল্প মিথ্যা হয় না বাবা। আরিফ বলল, তাহলে আজ রাতেই দেখে আসব। বৃদ্ধের মুখের হাসি মিলিয়ে গেল। যাবে তো যাও, কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে নিজের নাম ৩ বার বলবে না। চারজনই হেসে উঠল। রাত 10:30, আকাশে মেঘ, দূরে বিদ্যুতের ঝলকানি। চার বন্ধু টর্চ নিয়ে জমিদার বাড়ির সামনে পৌঁছল। বাড়িটির দেয়ালে শ্যাওলা জমে গেছে, জানালাগুলো ভাঙা, বাতাসে পুরনো কাঠের গন্ধ। ভেতরে ঢুকতেই তারা লক্ষ্য করল, পুরো বাড়ি ধুলায় ভরা হলেও দ্বিতীয় তলার একটি ঘর আশ্চর্যজনকভাবে পরিষ্কার। ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে সেই আয়না, কালো কাঠের ফ্রেম, ওপরের দিকে অদ্ভুত নকশা, আর কাঁচের ভেতর যেন স্বাভাবিকের চেয়ে বেশি অন্ধকার। রাফি হেসে বলল, এই নাকি সেই বিখ্যাত আয়না? সে সামনে গিয়ে দাঁড়াল। রাফি, রাফি, রাফি ৩ বার নিজের নাম বলল সে। কিছুই হলো না। বন্ধুরা হেসে উঠল। ঠিক তখনই আয়নার কাঁচে যেন পানির ঢেউয়ের মতো কিছু একটা নড়ে উঠল। রাফি চমকে পিছিয়ে গেল। দেখলে? নিলয় বলল, কিছুই তো হয়নি। কিন্তু রাফির মুখ ফ্যাকাশে হয়ে গেছে। সে ধীরে বলল, আমি নিজের প্রতিবিম্ব দেখিনি। সবাই থেমে গেল। মানে? আয়নায় আমি ছিলাম না। সেদিন রাতে বাড়ি ফিরে সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু রাত ৩টে রাফির ঘুম ভাঙল। সে অনুভব করল, কেউ যেন তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। চোখ খুলে দেখল, ঘরে কেউ নেই, কিন্তু আলমারির আয়নায় একটি ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। রাফি ভয়ে উঠে বসল। ছায়ামূর্তিটিও উঠে বসল। রাফি ডানে তাকালো, ছায়াটিও ডানে তাকালো। হঠাৎ সেটি হাসল, কিন্তু রাফি হাসেনি। পরদিন সকালে রাফি কিছুই বলেনি, কিন্তু তার আচরণ বদলে যেতে শুরু করল। সে কম কথা বলতে লাগল, রাতে জেগে থাকত, আর মাঝে মধ্যে খালি দেয়ালের দিকে তাকিয়ে থাকত। একদিন আরিফ জিজ্ঞেস করল, কি হয়েছে? রাফি উত্তর দিল, ও আমাকে দেখছে। কে? আয়নার ভেতরের লোকটা। সেই রাতেই সবাই সিদ্ধান্ত নিল, আবার জমিদার বাড়িতে যাবে, আয়নার রহস্যের শেষ দেখে আসবে। তারা যখন ঘরে ঢুকল, আয়নাটি আগের জায়গাতেই ছিল, কিন্তু এবার কাঁচের ভেতর 4 জনের বদলে দেখা গেল 5টি ছায়া। পঞ্চম ছায়াটি দাঁড়িয়েছিল রাফির ঠিক পেছনে, কিন্তু বাস্তবে সেখানে কেউ ছিল না।
সায়েম ভয়ে চিৎকার করে উঠল। রাফি ধীরে ধীরে আয়নার দিকে এগিয়ে গেল। তার চোখ যেন শূন্য। সে ফিসফিস করে বলল, ও আমাকে ডাকছে। হঠাৎ ঘরের দরজা বন্ধ হয়ে গেল। বাতাস ঠান্ডা হয়ে উঠল। টর্চের আলো কাঁপতে লাগল। আয়নার কাছে ভেসে উঠল একটা বাক্য, একবার দেখা মানেই শেষ নয়। রাফি আয়নার সামনে দাঁড়িয়ে গেল। আরিফ তাকে টানতে গেল, কিন্তু সে নড়ল না। মনে হচ্ছে অদৃশ্য কেউ তাকে ধরে রেখেছে। হঠাৎ আয়নার ভেতরের ছায়াটি এগিয়ে এলো আর ধীরে ধীরে রাফির প্রতিবিম্বের জায়গা দখল করে নিল। রাফির মুখে আতঙ্ক। সে চিৎকার করল, ও আমার জায়গা নিতে চায়। ঘরের সব জানালা একসাথে খুলে গেল। ঝড়ের বাতাস ভেতরে ঢুকে পড়ল। তারপর সব অন্ধকার। যখন তাদের জ্ঞান ফিরল, তখন সকাল হয়ে গেছে। তারা জমিদার বাড়ির বাইরে পড়েছিল। রাফিও তাদের পাশে ছিল, কিন্তু কিছু একটা আলাদা ছিল, খুব আলাদা। সে আগের মতো কথা বলছিল, আগের মতো হাঁটছিল, কিন্তু তার চোখে ছিল অদ্ভুত শীতলতা। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, তার ছবি তুললে ছবিতে তার মুখ ঝাপসা দেখা যেত। কয়েকদিন পর আরিফ লক্ষ্য করল, রাফি আর কখনো আয়নার সামনে দাঁড়ায় না। একদিন জিজ্ঞেস করতেই সে ধীরে বলল, সব আয়নায় সবাইকে দেখা যায় না। আরিফের শরীর ঠান্ডা হয়ে গেল। তুমি কি বলতে চাইছো? রাফি হালকা হাসল। যে ফিরে এসেছে সে সবসময় সেই মানুষটা নয় যে হারিয়ে গিয়েছিল। কয়েক মাস পরে রাফি হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পুলিশ খুঁজেও তাকে পায়নি। গ্রামের মানুষ বলল সে শহরে চলে গেছে, কেউ বলল সে বিদেশে গেছে। কিন্তু আরিফ সত্যিটা জানত, কারণ নিখোঁজ হওয়ার আগের রাতে রাফি তাকে একটি চিঠি দিয়েছিল। চিঠিতে লেখা ছিল, যদি কোনোদিন সেই আয়নার সামনে দাঁড়াও, নিজের নাম কখনো বলবে না, কারণ আয়না তোমার মুখ নেয় না, সে নেয় তোমার জায়গা। বহু বছর পর জমিদার বাড়িটি ভেঙে ফেলা হয়। লোকেরা ভেবেছিল সব শেষ, কিন্তু ধ্বংসস্তূপের নিচে আয়নাটি পাওয়া যায়নি। সেটি উধাও হয়ে গিয়েছিল। কেউ জানে না কোথায়, কার কাছে। কিন্তু মাঝে মাঝে দেশের বিভিন্ন জায়গায় অদ্ভুত একটি পুরনো আয়নার কথা শোনা যায়। কালো কাঠের ফ্রেম, অদ্ভুত নকশা, আর তার সামনে দাঁড়ালে মনে হয় প্রতিবিম্বটি যেন 1 সেকেন্ড দেরিতে নড়ছে, যেন সে তোমাকে অনুসরণ করছে না, বরং তোমাকে পর্যবেক্ষণ করছে। আর যদি কোনোদিন তুমি লক্ষ্য করো যে আয়নার ভেতরের তুমি হঠাৎ করে হাসছে যখন তুমি হাসছ না, তাহলে আর দ্বিতীয়বার তাকিও না, কারণ হয়তো তখনও তুমি বাইরে দাঁড়িয়ে আছো, আর তোমার জায়গায় অন্য কেউ ইতিমধ্যেই আয়নার ওপার থেকে বেরিয়ে এসেছে। রাফি নিখোঁজ হওয়ার পর কেটে গেছে দীর্ঘ 6 বছর। চন্দ্রপুর গ্রাম ধীরে ধীরে আগের মতো স্বাভাবিক হয়ে উঠেছিল। পুরনো জমিদার বাড়িটিও অবশেষে ভেঙে ফেলা হয়েছে। গ্রামের মানুষ বিশ্বাস করত বাড়িটি ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে অভিশপ্ত আয়নার রহস্য। কিন্তু আরিফ তা বিশ্বাস করত না, কারণ রাফির দেওয়া শেষ চিঠিটি এখনও তার কাছে ছিল। প্রতিটি শব্দ তার মনে গেঁথেছিল। আয়না তোমার মুখ নেয় না, সে নেয় তোমার জায়গা। চিঠির নিচে আরও একটি লাইন ছিল যা সে আগে খেয়ালই করেনি। এক বৃষ্টির রাতে চিঠিটি আবার পড়তে গিয়ে সে দেখল শেষ লাইনের নিচে হালকা কালিতে লেখা, যদি সে ফিরে আসে তার চোখের দিকে তাকিও না। আরিফের বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠল, কারণ ঠিক সেই সপ্তাহেই গ্রামের মানুষ একটি অদ্ভুত খবর নিয়ে আলোচনা করছিল। কেউ একজন নাকি পুরনো বাজারের পাশে থাকা পরিত্যক্ত বাড়িটিতে থাকতে শুরু করেছে। লোকটি খুব কম বাইরে বের হয়। দিনে তাকে কেউ দেখে না, শুধু গভীর রাতে জানালায় আলো জ্বলে উঠতে দেখা যায়। আর সবচেয়ে অদ্ভুত বিষয়, লোকটিকে দেখতে অনেকটা রাফির মতো। প্রথমে আরিফ এসব গুজব ভেবেই উড়িয়ে দিয়েছিল, কিন্তু একদিন সন্ধ্যায় বাজার থেকে ফেরার সময় সে দূর থেকে একটি পরিচিত মুখ দেখতে পেল। কালো শার্ট, পরিচিত হাঁটা, আর সেই একই চুলের স্টাইল। লোকটি রাস্তার মোড় ঘুরে অন্ধকার গলির দিকে চলে গেল। আরিফ ছুটে গেল, কিন্তু গলির শেষে পৌঁছে দেখল সেখানে কেউ নেই। শুধু একটি পুরনো দোকানের কাঁচের সামনে তার নিজের প্রতিচ্ছবি দাঁড়িয়ে আছে। কিন্তু অদ্ভুতভাবে প্রতিচ্ছবিটি তার দিকে তাকিয়ে হাসছিল, যখন বাস্তবে আরিফ হাসছিল না। সে দ্রুত সেখান থেকে চলে এলো।
সেদিন রাতেই আরিফ ফোন করল নিলয় ও সায়েমকে। তিনজন অনেক বছর পর আবার একত্র হল। সব কথা শুনে নিলয় বলল, তুমি নিশ্চিত তুমি ভুল দেখনি? আরিফ ধীরে মাথা নাড়ল, আমি জানি আমি কি দেখেছি। সায়েম দীর্ঘক্ষণ চুপ থেকে বলল, যদি সত্যিই রাফি ফিরে আসে? আরিফ উত্তর দিল, তাহলে প্রশ্ন হল, ফিরে এসেছে কে? ঘরের ভেতর নীরবতা নেমে এলো। পরদিন বিকেলে তারা সেই পরিত্যক্ত বাড়িটির সামনে গেল। বাড়িটি ছোট হলেও অদ্ভুতভাবে নির্জন। জানালাগুলো সবসময় বন্ধ, দরজায় পুরনো তালা ঝুলছে, কিন্তু ভেতর থেকে যেন কারোর হাঁটার শব্দ ভেসে আসছিল। হঠাৎ ওপরের জানালার পর্দা একটু নড়ে উঠল। কেউ যেন তাকিয়ে আছে, কিন্তু কাউকে দেখা গেল না। সেই রাতে আরিফের ঘুম ভাঙল রাত ৩টায়। সে শুনতে পেল কেউ তার নাম ধরে ডাকছে, আরিফ, আরিফ, আরিফ। শব্দটা আসছিল ঘরের কোণের পুরনো আয়নার দিক থেকে। সে ধীরে ধীরে এগিয়ে গেল। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখল, কিন্তু কয়েক সেকেন্ড পরে সে জমে গেল। প্রতিবিম্বটি চোখের পলক ফেলল। আরিফ তখন পলক ফেলেনি। তারপর প্রতিবিম্বটি ধীরে ধীরে মাথা কাত করল আর ফিসফিস করে বলল, সে ফিরে এসেছে। ঘরের বাতাস হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেল। মুহূর্তের মধ্যে আয়নাটি আবার স্বাভাবিক হয়ে গেল। পরদিন সকালে আরিফ বুঝতে পারল ঘটনাটি আর উপেক্ষা করার মতো নয়। ৩ বন্ধু সিদ্ধান্ত নিল সেই পরিত্যক্ত বাড়ির রহস্য উদ্ঘাটন করবে। রাত 11:30টায় তারা বাড়ির পেছনের ভাঙা জানালা দিয়ে ভেতরে ঢুকল। ঘরের ভেতর পুরনো কাঠের গন্ধ, মেঝেতে ধুলো, কিন্তু একটি ঘর ছিল সম্পূর্ণ পরিষ্কার। ঘরের মাঝখানে রাখা একটি কাপড়ে ঢাকা বড় বস্তু, আর তার সামনে দাঁড়িয়েছিল একজন মানুষ। লোকটি ধীরে ধীরে ঘুরে দাঁড়াল। রাফি, একদম রাফির মতো, একই মুখ, একই কণ্ঠস্বর, একই হাসি। সায়েম কাঁপা গলায় বলল, রাফি? লোকটি মৃদু হেসে বলল, অনেকদিন পর দেখা। আরিফ ধীরে জিজ্ঞাসা করল, তুমি কোথায় ছিলে এতদিন? রাফি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আয়নার ওপারে সময় অন্যভাবে চলে। নিলয় অবাক হয়ে তাকিয়ে রইল। তুমি কি বলতে চাইছ? রাফি উত্তর দিল না, বরং ধীরে ধীরে কাপড়টি সরিয়ে দিল। নিচে ছিল সেই আয়না, কালো কাঠের ফ্রেম, একই অদ্ভুত নকশা, আর কাঁচের ভেতর অস্বাভাবিক গভীর অন্ধকার। ৩ জনের বুকের ভেতর কেঁপে উঠল। অসম্ভব, আরিফ ফিসফিস করে বলল। জমিদার বাড়ি ভাঙার পর তো এটা পাওয়া যায়নি। রাফি আয়নার দিকে তাকিয়ে বলল, কারণ এটি কোথাও থাকে না, এটি শুধু অপেক্ষা করে। হঠাৎ তারা খেয়াল করল আয়নায় ৪ জনের বদলে ৫ জনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। পঞ্চম ব্যক্তি দাঁড়িয়ে আছে রাফির পাশে, লম্বা ছায়ামূর্তি, মুখ অস্পষ্ট, কিন্তু চোখ দুটি যেন অন্ধকারের ভেতর জ্বলছে। সায়েম চিৎকার করে পিছিয়ে গেল, কিন্তু রাফি শান্ত গলায় বলল, ভয় পেও না, সে শুধু দেখতে এসেছে। আরিফ ধীরে বলল, রাফি, তুমি কি সত্যিই রাফি? কিছুক্ষণ নীরবতা, তারপর রাফি হালকা হাসল। আমি নিজেও আর নিশ্চিত নই। হঠাৎ ঘরের সব আলো নিভে গেল। বাইরে ঝড় শুরু হলো, জানালাগুলো কাঁপতে লাগল, আর কাঁচের কাছে একের পর এক অদ্ভুত ছায়া ভেসে উঠতে লাগল। কেউ হাঁটছে, কেউ দাঁড়িয়ে আছে, কেউ যেন দূর থেকে তাকিয়ে আছে। তারপর কাঁচের ভেতর দেখা গেল পুরনো জমিদার রুদ্রনারায়ণ। তিনি ধীরে ধীরে এগিয়ে এলেন আর কাঁচের ওপার থেকে হাত তুললেন। আরিফ অনুভব করল তার চারপাশের ঘরটি বদলে যাচ্ছে। দেওয়ালগুলো পুরনো হয়ে যাচ্ছে। ভাঙা বাড়ি বদলে জমিদার বাড়ির পুরনো রূপ ফিরে আসছে। দূরে মানুষের কথাবার্তার শব্দ, হাসির শব্দ, পায়ের শব্দ। নিলয় বিস্ময়ে বলল, আমরা কোথায়? রাফি ফিসফিস করে বলল, অতীতের স্মৃতির ভেতরে। তারা দেখতে পেল তরুণ জমিদার আয়নাটি ঘরে নিয়ে আসছেন। তার চোখে কৌতূহল। কয়েকদিন পরে সেই কৌতূহল বদলে গেল আসক্তিতে। তিনি ঘণ্টার পর ঘণ্টা আয়নার সামনে বসে থাকতেন। এক রাতে তিনি বললেন, তুমি কে? আয়নার ভেতর থেকে উত্তর এলো, আমি তোমার প্রতিচ্ছবি নই, আমি তোমার বিকল্প। দৃশ্য বদলে গেল। জমিদার ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছেন। অন্যদিকে আয়নার ভেতরের ছায়ামূর্তি আরও স্পষ্ট হচ্ছে। একদিন গভীর রাতে জমিদার অদৃশ্য হয়ে গেলেন, আর সকালে দেখা গেল তিনি আবার ফিরে এসেছেন, কিন্তু আগের মতো নন, ঠিক যেমন রাফি ফিরে এসেছিল। দৃশ্য শেষ হয়ে গেল। তারা আবার সেই ঘরে ফিরে এলো। সায়েম কাঁপা গলায় বলল, তাহলে
এত বছর ধরে? রাফি ধীরে মাথা নাড়ল। অনেকেই ফিরে এসেছে, কিন্তু সবাই মানুষ হয়ে ফেরেনি। ঠিক তখনই আয়নার ভেতরের পঞ্চম ছায়াটি নড়ে উঠল। সে ধীরে ধীরে সামনে এগিয়ে এলো, কাঁচে ফাটল ধরতে শুরু করল। আরিফ চিৎকার করে উঠল, পিছিয়ে যাও। ফাটল আরও বাড়তে লাগল। তারপর সব থেমে গেল। আয়না আবার শান্ত হয়ে গেল, কিন্তু কাঁচের ওপর একটি বাক্য ফুটে উঠল, দরজা একবার খুললে তা আবার খুলবে। রাফি ধীরে বসে পড়ল, তার মুখে ক্লান্তি। আমি বেশি সময় নেই। আরিফ তার দিকে তাকালো। মানে? আমি যতদিন এখানে থাকি সে তত শক্তিশালী হয়। সে কে? রাফি আয়নার দিকে তাকালো, যে সব সময় অন্য পাশে অপেক্ষা করে। রাফি পকেট থেকে একটি ছোট চাবি বের করল। এটা রাখো, যদি কোনোদিন আয়নাটি আবার কাউকে ডাকে তাহলে এই চাবি দরকার হবে। আরিফ চাবিটি নিল। কিসের চাবি এটা? রাফি উত্তর দিল না, শুধু মৃদু হাসল। হঠাৎ ঘরের বাতাস ভারী হয়ে গেল। আয়নার ভেতর থেকে অসংখ্য ছায়া এগিয়ে আসতে লাগলো। রাফি উঠে দাঁড়ালো। তোমাদের এখনই যেতে হবে। আর তুমি? রাফি আয়নার দিকে তাকালো। আমার জায়গা হয়তো সেখানেই। ঘরের দরজা নিজে থেকেই খুলে গেল। ঝড়ের বাতাস ভেতরে ঢুকে পড়ল। আরিফ শেষবারের মতো পেছনে তাকালো। রাফি আয়নার সামনে দাঁড়িয়ে আছে, তার পেছনে অসংখ্য ছায়া। তারপর হঠাৎ সব অন্ধকার। যখন তাদের জ্ঞান ফিরল তখন ভোর হয়ে গেছে। তারা বাড়ির বাইরে পড়েছিল। বাড়িটি খালি, ভেতরে কেউ নেই, আয়নাও নেই। শুধু মেঝেতে পড়ে আছে একটি পুরনো ছবি। ছবিতে 4 বন্ধু দাঁড়িয়ে আছে, কিন্তু ছবিতে রাফির মুখ ঝাপসা। আর তাদের পেছনে দাঁড়িয়ে আছে আরেকজন, যাকে তারা কখনো দেখেনি। বছর কেটে গেল, জীবন আবার স্বাভাবিক হয়ে উঠল। কিন্তু আরিফ চাবিটি সবসময় সঙ্গে রাখত। এক রাতে সে বাড়ি ফিরছিল। রাস্তার পাশে একটি পুরনো জিনিসের দোকানের সামনে এসে দাঁড়ালো। দোকানের কাঁচে নিজের প্রতিচ্ছবি দেখতে পেল। হঠাৎ সে খেয়াল করল তার প্রতিচ্ছবি কয়েক সেকেন্ড দেরিতে নড়ছে। তারপর সেটি ধীরে ধীরে হাত তুলল। যখন বাস্তবে আরিফ হাত তোলেনি, আর প্রতিচ্ছবিটি মৃদু হাসল। তারপর ঠোঁট নড়ল। চাবিটা নিয়ে এসো। আরিফের হাত ঠান্ডা হয়ে গেল। সে দ্রুত পেছনে সরে এলো, কিন্তু দোকানের ভেতরে সে যা দেখল তা তাকে থামিয়ে দিল। দোকানের এক কোণে দাঁড়িয়ে আছে সেই কালো ফ্রেমের আয়না, অক্ষত, অপেক্ষায়। আর তার কাঁচের ওপাশে দাঁড়িয়ে আছে রাফি। সে ধীরে হাত তুলল আর খুব আস্তে বলল, এখনো সময় আছে। ঠিক তখনই দোকানের সব আলো নিভে গেল, আর অন্ধকারের ভেতর থেকে একটি অচেনা কণ্ঠ ভেসে উঠল, পরের দরজাটি খুলবে শীঘ্রই। পুরনো সেই দোকানের সামনে দাঁড়িয়ে আরিফের হাত কাঁপছিল। দোকানের কাঁচের ওপাশে দাঁড়িয়েছিল রাফি। 6 বছর আগে হারিয়ে যাওয়া রাফি। কিন্তু এবার তার চোখে আগের সেই শূন্যতা ছিল না, বরং মনে হচ্ছিল সে ভয় পাচ্ছে, ভীষণ ভয় পাচ্ছে। সে ঠোঁট নাড়ল, চাবিটা নিয়ে এসো। পরের মুহূর্তেই দোকানের সব আলো নিভে গেল। আরিফ দ্রুত ভেতরে ঢুকল, কিন্তু আলো ফিরে আসতেই দেখল দোকান খালি। কোনো আয়না নেই, কোনো রাফি নেই। শুধু মেঝেতে পড়ে আছে একটি পুরনো কাগজ। কাগজটিতে লেখা, পূর্ণিমার রাতে শেষ দরজা খুলবে, চাবি ছাড়া তা বন্ধ করা যাবে না। আর নিচে আঁকা ছিল একটি পরিচিত চিহ্ন, ঠিক সেই একই চিহ্ন যা অভিশপ্ত আয়নার ফ্রেমে খোদাই করা ছিল। পরদিন সকালে আরিফ, নিলয় এবং সায়েমকে সবকিছু জানালো। নিলয় দীর্ঘক্ষণ চুপ করে থেকে বলল, তাহলে সবকিছুর শেষ করার সময় এসে গেছে। সায়েম ধীরে বলল, আর যদি আমরা ব্যর্থ হই? আরিফ তার পকেট থেকে ছোট চাবিটি বের করল। তাহলে হয়তো আর কেউ এই গল্পের শেষ লিখতে পারবে না। গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ আব্দুল কাদির চাচার কাছে তারা গেল। সব কথা শোনার পর বৃদ্ধ কিছুক্ষণ নীরব রইলেন। তারপর ধীরে বললেন, আমি ভেবেছিলাম সেই আয়না আর কখনো ফিরে আসবে না। আরিফ অবাক হয়ে তাকালো। আপনি এ সম্পর্কে জানেন? বৃদ্ধ মাথা নাড়লেন। আমার দাদার দাদা জমিদার বাড়ির একজন কর্মচারী ছিলেন। তিনি বলেছিলেন, আয়নাটি কোনো জিনিস নয়,
এটি একটি দরজা, দুটি জগতের মাঝখানের দরজা। আর চাবি? বৃদ্ধ চাবিটির দিকে তাকিয়ে বললেন, দরজা খুলতে যেমন চাবি লাগে, তেমনি বন্ধ করতেও চাবি লাগে। পূর্ণিমার রাত, আকাশে মেঘ নেই, অস্বাভাবিক নীরব পুরো চন্দ্রপুর গ্রাম। আরিফ, নিলয় এবং সায়েম সেই পুরনো দোকানের সামনে এসে দাঁড়ালো। আজ দোকানটি খোলা, কিন্তু আশেপাশে কোনো মানুষ নেই। ভেতরে ঢুকতেই তারা দেখতে পেল ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে সেই আয়না। কালো কাঠের ফ্রেম, অদ্ভুত নকশা, আর কাঁচের ভেতরে ঘুরছে ধোঁয়ার মতো অন্ধকার। হঠাৎ আয়নার ভেতর থেকে একটি কণ্ঠ ভেসে এলো, অনেক দেরি করে ফেলেছ। ধীরে ধীরে আয়নার ওপাশে একটি ছায়া স্পষ্ট হতে লাগল। রাফি। সে কাঁচের ওপাশে দাঁড়িয়ে আছে, আর তার পেছনে অদ্ভুত কুয়াশায় ঢাকা একটি বিশাল জগৎ। অসংখ্য দরজা, অসংখ্য ছায়া, অসংখ্য নীরব মুখ। রাফি হাত বাড়িয়ে বলল, দ্রুত করো, ও জেগে উঠছে। হঠাৎ ঘরের তাপমাত্রা কমে গেল, আয়নার কাছে ঢেউ উঠতে লাগল, আর ধীরে ধীরে একটি বিশাল ছায়ামূর্তি দৃশ্যমান হল। মুখ দেখা যায় না, চোখ দেখা যায় না, শুধু দুটি জলজলে আলোর বিন্দু। তার কণ্ঠস্বর যেন চারদিক থেকে একসঙ্গে ভেসে আসছিল, মানুষ সব সময় নিষিদ্ধ দরজা খুলতে চায়, তারপর ভয় পায় যা দেখে। আরিফ সাহস করে বলল, তুমি কে? কিছুক্ষণ নীরবতা, তারপর উত্তর এলো, আমি প্রতিচ্ছবিময়। আমি সেই সম্ভাবনা যা মানুষ নিজের ভেতরে লুকিয়ে রাখে। আয়নার কাঁচ হঠাৎ তরলের মতো হয়ে গেল। আরিফ বুঝে ওঠার আগেই সে, নিলয় এবং সায়েম আয়নার ওপাশে চলে গেল। চারপাশে ঘন কুয়াশা, দূরে অসংখ্য দরজা দাঁড়িয়ে আছে। প্রতিটি দরজার ওপরে লেখা একটি নাম, আরিফ, নিলয়, সায়েম, রাফি, রুদ্রনারায়ণ, আর শত শত অচেনা নাম। রাফি ধীরে বলল, যারা কখনো আয়নার সামনে দাঁড়িয়েছিল, তাদের সবার জন্য একটি দরজা তৈরি হয়েছে। তারা হাঁটতে হাঁটতে একটি বিশাল কালো দরজার সামনে পৌঁছল। দরজাটির উপর কোনো নাম নেই, শুধু সেই অদ্ভুত চিহ্ন। রাফি বলল, এটাই প্রথম দরজা, সবকিছুর শুরু এখান থেকে। আর শেষ? রাফি আরিফের হাতে থাকা চাবির দিকে তাকিয়ে বলল, শেষটাও এখানেই। হঠাৎ চারপাশের কুয়াশা কাঁপতে শুরু করল। অসংখ্য ছায়া তাদের দিকে এগিয়ে আসছে। তারা কেউ কথা বলছে না, শুধু তাকিয়ে আছে। রাফি শান্ত গলায় বলল, ওরা বন্দী নয়, ওরা অপেক্ষা করছে। কিসের অপেক্ষায়? কেউ একজন দরজা বন্ধ করবে, এই অপেক্ষায়। আরিফ ধীরে চাবিটি বের করল। ঠিক তখনই সেই বিশাল ছায়ামূর্তি আবার উপস্থিত হল। দরজা বন্ধ করলে তুমি তাকে হারাবে, সে রাফির দিকে ইঙ্গিত করল। আর দরজা খোলা রাখলে? আরিফ জিজ্ঞাসা করল। তাহলে একদিন দুই জগৎ এক হয়ে যাবে। নিলয় এবং সায়েম একে অপরের দিকে তাকালো। সিদ্ধান্ত নেবার সময় এসে গেছে। রাফি মৃদু হেসে বলল, বন্ধু, আমি অনেক আগেই হারিয়ে গেছি। আরিফ মাথা নাড়ল, না, তুমি এখনো এখানে আছো। রাফি ধীরে বলল, আমি আছি বলেই তো দরজাটা খোলা আছে। চারপাশের কুয়াশা আরও ঘন হয়ে উঠল। দূরে বজ্রপাতের শব্দ শোনা গেল। রাফি এগিয়ে এসে চাবিটি আরিফের হাতে শক্ত করে ধরে দিল। শেষ করো। আরিফ ধীরে ধীরে চাবিটি দরজার তালায় ঢোকালো। মুহূর্তের মধ্যেই চারপাশে তীব্র আলো ছড়িয়ে পড়ল। অসংখ্য দরজা কাঁপতে শুরু করল। দূরের ছায়াগুলো ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল, আর সেই বিশাল ছায়ামূর্তির কণ্ঠ গর্জে উঠল, মানুষ সব সময় বিদায় বলতে শেখে না। আরিফ চোখ বন্ধ করে চাবিটি ঘুরিয়ে দিল। একবার, দুবার, তিনবার, তারপর নীরবতা। আলো ধীরে ধীরে মিলিয়ে গেল।
আরিফ চোখ খুলল। সে আবার সেই পুরনো দোকানের ভেতরে দাঁড়িয়ে আছে। পাশে নিলয়, পাশে সায়েম, কিন্তু সামনে কোনো আয়না নেই, শুধু খালি দেওয়াল। মেঝেতে পড়ে আছে ভাঙা কালো কাঠের কয়েকটি টুকরো, আর চাবিটি ধীরে ধীরে ধুলোয় পরিণত হলো। কয়েক মুহূর্ত কেউ কথা বলল না। অবশেষে সায়েম ফিসফিস করে বলল, সব শেষ? আরিফ জানালার বাইরে পূর্ণিমার চাঁদের দিকে তাকালো। হয়তো। কয়েক মাস পর চন্দ্রপুর গ্রাম আবার স্বাভাবিক। পুরনো ভয়ঙ্কর গল্পগুলো ধীরে ধীরে মানুষের স্মৃতি থেকে মুছে যেতে শুরু করেছে। আরিফ, নিলয় এবং সায়েম প্রায়ই গ্রামের পুকুর পাড়ে বসে পুরনো দিনের কথা মনে করত। কিন্তু তারা আর কখনো আয়নার কথা বলতো না, কারণ কিছু স্মৃতি উচ্চারণ না করাই ভালো। একদিন বিকেলে আরিফ তার পুরনো বাক্স গোছাতে গিয়ে একটি ছবি খুঁজে পেল। ছবিটি সেই 4 বন্ধুর, আরিফ, নিলয়, সায়েম আর রাফি। এবার ছবিতে রাফির মুখ ঝাপসা নয়, সে স্পষ্ট দেখা যাচ্ছে, আর তার মুখে সেই পরিচিত হাসি। ছবির পেছনে ছোট করে লেখা, বন্ধুত্ব কখনো আয়নার ওপারে হারিয়ে যায় না। আরিফ দীর্ঘক্ষণ ছবিটির দিকে তাকিয়ে রইল, তারপর মৃদু হেসে ছবিটি যত্ন করে রেখে দিল। বহু বছর পরে চন্দ্রপুর গ্রামের শিশুরা মাঝে মাঝে পুরনো জমিদার বাড়ির গল্প শোনে। অভিশপ্ত আয়নার গল্প, হারিয়ে যাওয়া মানুষের গল্প। কিন্তু গ্রামের বৃদ্ধরা এখন গল্পের শেষে আরেকটি কথা যোগ করেন। তারা বলেন, ভয়ের থেকেও শক্তিশালী একটি জিনিস আছে, তা হলো বন্ধুত্ব। আর অন্ধকার যত গভীরই হোক, কোথাও না কোথাও আলো অপেক্ষা করেই থাকে। সেই রাতের পর আর কোনো অদ্ভুত আয়নার খবর পাওয়া যায়নি। কোনো প্রতিচ্ছবি আর দেরিতে নড়েনি। কেউ আর নিজের ছায়াকে ভয় পায়নি। মনে হচ্ছিল সত্যি সব শেষ। সম্ভবত শেষ হয়েছিল, কারণ কিছু গল্পের সমাপ্তি দরকার হয়, আর কিছু দরজা একবার বন্ধ হলে আর কখনো খোলে না। চন্দ্রপুরের মানুষ আজও পূর্ণিমার রাতে আকাশের দিকে তাকিয়ে থাকে। কেউ কেউ বিশ্বাস করে, কোথাও অন্য কোনো অজানা জগতে রাফি হয়তো এখনো হাসছে, তবে আর বন্দী হিসেবে নয়, একজন মুক্ত মানুষ হিসেবে। আর হয়তো সে খুশিই হয় যে তার বন্ধুরা অবশেষে বাড়ি ফিরতে পেরেছিল।